প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফিউশন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্যাসকেলের সূত্র এবং স্থিতিস্থাপকতা এই দুইটা টপিকস আলোচনা করব। তো আসো এবার কথা না বলে আমরা প্যাসকেলের সূত্রটা আলোচনা করি। তো দেখো, এখানে একটা চিত্র আঁকাইছি। এই চিত্রের এটা হলো C1 সিলিন্ডার আর এটা হলো C2 সিলিন্ডার, অর্থাৎ দুটো সিলিন্ডার। এই সিলিন্ডার দেখো দুটো পিস্টন দ্বারা আবদ্ধ করা আছে, অর্থাৎ এই পিস্টনটা হলো পিস্টন 1, এটা হলো পিস্টন 2। তো এই পিস্টনের উপর যদি আমি নিম্নমুখী বল প্রয়োগ করি বা চাপ বল প্রয়োগ করি, তাহলে এই বলটা অর্থাৎ এই পানিটা এখানে যতটুকু না চাপ প্রয়োগ করবে, ঠিক তার থেকে বেশি পরিমাণ পানি এখানে গিয়ে এর থেকে এই বৃহত্তম পিস্টনটি আরও বেশি পরিমাণ বল প্রয়োগ করবে। তো প্যাসকেলের সূত্রটা কি? এবার প্যাসকেলের সূত্রটা আমরা একটু বুঝি। প্যাসকেলের সূত্র হলো আবদ্ধ কোনো পাত্রের তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে, আবদ্ধ কোনো পাত্রের তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয়, তবে সেই চাপ পাত্র সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে সমানভাবে সঞ্চালিত হয়। এটা হলো বিজ্ঞানী প্যাসকেলের সূত্র। তো আমরা প্যাসকেলের সূত্রের যে একটা বল বৃদ্ধিকরণ নীতি আছে সেটা আমরা প্রমাণ করব। বল বৃদ্ধিকরণ নীতিটা হলো, দেখো, যদি কোনো একটা আবদ্ধ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি কোনো ক্ষুদ্রতম পিস্টনের উপর চাপ প্রয়োগ করা হয় অথবা বল প্রয়োগ করা হয়, অর্থাৎ আবদ্ধ কোনো পাত্রের বা সিলিন্ডারের ক্ষুদ্রতম পিস্টনের উপর যদি বল প্রয়োগ করা হয়, তবে এর বৃহত্তম পিস্টনটি, অবশ্যই এই পিস্টনের চাইতে এই পিস্টনটি কি বড়, তার মানে এটা হলো বৃহত্তম পিস্টন। এই বৃহত্তম পিস্টনটি সেই বলের চাইতে বেশি পরিমাণ বল ক্রিয়া করে। একে বলে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ আবদ্ধ কোনো সিলিন্ডারের ক্ষুদ্রতম পিস্টনের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, এর বৃহত্তম পিস্টনটি সেই বলের চাইতে, সেই বল বলতে কি, এই যে ক্ষুদ্রতম পিস্টনের উপর বল, সেই বলের চাইতে অধিক বেশি পরিমাণ বল ক্রিয়া করে, অর্থাৎ বল উৎপন্ন করে। তো আসো এবার আমরা সেই বল বৃদ্ধিকরণ নীতি সম্পর্কে সেই সূত্রটা কি, সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, এই C1 এবং C2 যেহেতু দুটি সিলিন্ডার, এর উপর একটা যে বল প্রয়োগ করা হবে সেই বলটা হলো নিম্নমুখী বল। অর্থাৎ প্যাসকেলের সূত্র নিম্নমুখী বলটা, সেই নিম্নমুখী বলটা কি লিখি, নিম্নমুখী বলটা যদি F1 হয়, অর্থাৎ F1, সেই নিম্নমুখী বলটা হলো F1। নিম্নমুখী বলটা কি F1, অর্থাৎ যেহেতু এখানে একটা বল হবে, এখানে নতুন আর একটা বল হবে, তার মানে একটা বল হলো F1 আর একটা বল হলো F2। সুতরাং F1 সমান কি, P1A1। এই সূত্রটা আমরা কোথা থেকে পাইছি? অর্থাৎ চাপের যে সূত্র আছে সেই চাপের সূত্র থেকে, অর্থাৎ চাপ P ইকুয়াল কি F/A। এখানে দেখো A বলতে কি, এই প্রথম পিস্টন যে আছে সেই পিস্টনের ক্ষেত্রফল, অর্থাৎ এই পিস্টনের উপর তো আমি বল প্রয়োগ করব, কি পরিমাণ বল, F1 বল, আর এটার প্রেসারটা হবে চাপ P1। এখন দেখো, এখান থেকে আমি কিন্তু এটা সরাসরি লিখে দিছি যে F1, একটু ক্যালকুলেশন করলে F1 সমান P1A1 এটা লেখা যায়, অর্থাৎ এই জিনিসটা আমি সরাসরি এখানে লিখে দিছি। এরপর দেখো, ঊর্ধ্বমুখী বলটা যে ক্রিয়া হবে, অর্থাৎ এই বৃহত্তম পিস্টনের উপর, সেই বৃহত্তম পিস্টনের উপর যে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়া হবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল, সেটা কি হবে, ঊর্ধ্বমুখী বলটা যদি দেখো F2 হয়, কিন্তু চাপটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ চাপটা আসলো কিন্তু প্রথম থেকেই, অর্থাৎ P1 থেকে, আর ক্ষেত্রফল যেহেতু, ক্ষেত্রফলটা হলো এই দ্বিতীয় পিস্টনের, এটা আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ চাপ P1 সমান, এখানে আমরা কি পাইছি, চাপ P1 সমান, তাহলে বলতে পারি বল F2/A2। কেননা এই ঊর্ধ্বমুখী বলটা কার দরুন আমরা পাইলাম, এই ক্ষুদ্রতম পিস্টনের উপর যে বলটা প্রয়োগ করছি সেই বলের ফলেই কিন্তু, প্রভাবে কিন্তু আমরা এটা পাইছি। এখন দেখো নিম্নমুখী বল, সুতরাং F সমান কি, F1 সমান P1A1। তো এখানে আমরা P1 এর মানটা বসাই দেই, F2/A2 গুণন A1। তো দেখো বল F1 সমান এটা,
এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এই বলটা কি এই পাশে আছে, অর্থাৎ ডান পাশে উপরে আছে, এটাকে ক্যালকুলেশন করি বাম পাশে নিয়ে আসি, F1 এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ F1 ডিভাইডেড F2 ইকুয়াল, এখানে দেখো A1টাকে নিচে আছে সেটাকে উপরে দেওয়া যায়, অর্থাৎ এভাবে লেখা যায় A1 ডিভাইডেড A2, অর্থাৎ এটাকে একটু বিপরীতকরণ করলে এভাবে হয়, দেখো F2 ডিভাইডেড F1 ইকুয়াল A2 ডিভাইডেড A1, অর্থাৎ এটাই হলো সেই প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটা হলো, দেখো এখানে লিখি F2 ডিভাইডেড F1 ইকুয়াল A2 ডিভাইডেড A1, অর্থাৎ প্যাসকেলের সূত্রটা কি, প্যাসকেলের সূত্রটা দাঁড়ালো হলো কি, বল যত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ক্ষেত্রফলের উপর বল যত বৃদ্ধি পাবে তত তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষেত্রফলটা বেশি হলে বলটা বেশি হবে, বল বেশি হলে ক্ষেত্রফল তো অটোমেটিক বেশি হবে। এখান থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে F1 বল আমরা যত বাড়াবো F2 বল কিন্তু আমরা তত পরিমাণ বেশি পাবো, ঠিক তত পরিমাণে আমরা বেশি পাবো। স্থিতিস্থাপকতা, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। দেখো স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকৃতি বিকৃতি ঘটে, আবার বস্তুর উপর সেই বলটা অপসারণ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। আর এই যে বস্তুর প্রথম অবস্থায় কি একটু আকৃতিটার পরিবর্তন ঘটছিল, আবার বল প্রয়োগ করার বল অপসারণের ফলে কি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসছে, একেই বলা হয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ দেখো স্থিতিস্থাপকতা হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে, পরিবর্তন বা বিকৃতি ঘটে, বিকৃতি মানে পরিবর্তন ঘটে। আবার বল অপসারণের ফলে বস্তুটি কি পূর্বের অবস্থায় ফিরে আসে, বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে বস্তুর এই ফিরে আসাকে বলে, ফিরে আসাকেই বলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বস্তুর পূর্বের অবস্থায় ফিরে আসাকে স্থিতিস্থাপকতা বলে। তো দেখো স্থিতিস্থাপকতা কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে, আবার বল অপসারণের ফলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে। আর বস্তুর পূর্বের অবস্থায় ফিরে আসাকে বলে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা তো বুঝলাম, এখন এই স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছে একজন বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী হুক একটা সূত্র দিচ্ছে, অর্থাৎ যেটাকে বলে হুকের সূত্র। তো আমরা হুকের সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ দেখো হুকের সূত্রটা নিয়ে একটা আলোচনা করব। হুকের সূত্র আলোচনা করার আগে আমাদের একটু পীড়ন এবং বিকৃতি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ পীড়নটা কি, পীড়ন হলো ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হলো পীড়ন। অর্থাৎ পীড়ন সমান F ভাগ A, পীড়ন সমান কি বল ভাগ ক্ষেত্রফল। আবার বিকৃতিটা হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর যে আকৃতির পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ একক দৈর্ঘ্যের উপর বস্তুর যে পরিবর্তন হয় সেটাই হলো বিকৃতি। এখন দেখো বস্তুটার দৈর্ঘ্য, যদি আমি একটা বস্তু ধরলাম, একটা স্প্রিং, সেই স্প্রিংটার এখানে ভার ঝুলানো আছে, স্প্রিংটার যে আদি দৈর্ঘ্য সেটা হলো L, এই আদি দৈর্ঘ্যটা L ধরলাম, এখানে M ভর দেওয়ার ফলে স্প্রিংটার দেখো দৈর্ঘ্যের একটু পরিবর্তন ঘটলো। পরিবর্তন কতটুকু ঘটলো, এই যে ঠিক এতটুকু পরিমাণ পরিবর্তন ঘটলো। এই পরিবর্তনটাকে যদি আমি L0 ধরি, এই পরিবর্তনটা L0 ধরি, অর্থাৎ এই L0টা হলো কি পরিবর্তন হলো, অর্থাৎ বস্তুর আকৃতির পরিবর্তন হলো। অর্থাৎ বস্তুর উপরে এই স্প্রিংটার উপর কি একটা ভর দেওয়ার ফলে এর কি দেখো আকৃতির পরিবর্তনটা ঘটলো হলো L0।
অর্থাৎ এল দৈর্ঘ্য থেকে এল নট হয়েছে, তাহলে পরিবর্তন ঘটছে না। সেই পরিবর্তিত বিকৃতিটা কি? বিকৃতিটা হলো এল মাইনাস এল নট ডিভাইডেড এল, অর্থাৎ মূল দৈর্ঘ্য থেকে সেই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলেই অর্থাৎ আমরা বিকৃতি পাই। অর্থাৎ বিকৃতি কি? এল মাইনাস এল নট ডিভাইডেড এল, অর্থাৎ বিকৃতি হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটানোকেই কি বলে? বিকৃতি বলে। তো দেখো আমরা পীড়ন আর বিকৃতি বিষয়ে শিখলাম। এখন আমরা হুকের সূত্রটা বলতে পারবো, যে হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ আমরা একটু সূত্রটা লিখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। দেখো কি লিখছি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এটা হলো সেই সূত্র, যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন দেখো স্থিতিস্থাপক সীমাটা কি? অর্থাৎ স্থিতিস্থাপক সীমা হলো এই যে স্প্রিংটাকে দেখো নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বল প্রয়োগ করে এর আকৃতি পরিবর্তন করে যদি আমি বলটা ছেড়ে দিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু একে যদি আমি এমনভাবে কি বল প্রয়োগ করলাম যে এর কি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলো, অর্থাৎ সীমা অতিক্রম করা মানে কি? অর্থাৎ পূর্বের অবস্থায় আর ফিরে আসলো না। পূর্বের অবস্থায় এই যে ফিরে আসলো না, এই যে না আসলো না, এটা হলো স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করা, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করছে। এরকম স্থিতিস্থাপক সীমা যে সীমা পর্যন্ত নিয়ে গেলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ বলটা প্রয়োগ করলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে, ঠিক আবার পূর্বের অবস্থায় সেই বলটাকে অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে ফিরে আসে, অর্থাৎ যেখান থেকে ফিরে আসলো সেখান পর্যন্ত হলো স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ যার চাইতে বেশি পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সেটা হলো স্থিতিস্থাপক সীমা অতিক্রম করছে। তো স্থিতিস্থাপক সীমা যেন অতিক্রম না করে সে বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো বিকৃতি এবং পীড়ন যে দুইটা সূত্র পাইছি, দেখো পীড়ন সমান কি? এফ ভাগ এ। তাহলে আমরা লিখতে পারি পীড়ন সমান এফ ভাগ এ সমানুপাতিক বিকৃতি সমান কি? এল মাইনাস এল নট ডিভাইডেড এল। অর্থাৎ দেখো এখানে যে সমানুপাতিক আছে এই সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসবে, অর্থাৎ এফ ডিভাইডেড এ সমান, এই ধ্রুবকের নাম হলো ইয়ং মডুলাস, যাকে ইয়ং মডুলাস বলে বা ইয়ং গুণাঙ্ক বলে এর নাম, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক বলে, অর্থাৎ এল মাইনাস এল নট ডিভাইডেড এল। তো দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, শুধু অ এর মানটা বের করতে চাই, দেখো কিরকম হবে। অর্থাৎ এটাকে আমরা সাইড চেঞ্জ করি, ওয়াই ইন্টু এল মাইনাস এল নট ডিভাইডেড এল ইকুয়াল এফ ডিভাইডেড এ। তো দেখো এই অ এর মানটা শুধু রাখবো আর বাকি সব আমরা ডান পাশে একটু চেঞ্জ করে দিব। তো দেখো অ ইকুয়াল, একটু ডান পাশে লিখি আমরা, অ ইকুয়াল দেখো এই এলটা নিচে আছে উপরে চলে যাবে, অর্থাৎ এফ এল ডিভাইডেড নিচে আছে কি? এ। আর এখানে এই এল মাইনাস এল নটটা নিচে চলে যাবে, অর্থাৎ এল মাইনাস এল নট। অর্থাৎ দেখো এই এল নটটা হলো কি পরিমাণ, এই যে আমি যে স্প্রিংটা যে কি এর আকৃতির পরিবর্তন ঘটাইছিলাম, কতটুকু পরিবর্তন ঘটাইছি সেটা হলো এল। আর এলটা হলো এই স্প্রিংটার হলো মূল দৈর্ঘ্য, বা যে কোনো একটা রাবার হতে পারে, সেটা অন্য কিছু যেটা কি এরকম বলানো যায়, বা সেটার পরিবর্তন আকৃতির পরিবর্তন ঘটানো যায়, এরকম কোনো কিছুর যে মূল দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্যটা হলো এল। আর এল নটটা হলো কি পরিমাণ তার পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তিত মানটা হলো এল নট। তাহলে দেখো এখানে সব সময় বল এফ এর মান কিন্তু দেওয়া থাকবে না, এটা হলো ইয়ং গুণাঙ্কের মূল সূত্র। তো দেখো এই সূত্রের এই এফ এর মান কিন্তু সবসময় দেওয়া থাকবে না, এখানে এফ এর মানের পরিবর্তে দিবে এম এর মান, অর্থাৎ এফ সমান আমরা কি জানি? এম জি জানি। এখানে এই এম জি এম এর মান যদি দিয়ে দেয় তাহলে এফ সমান আমরা এম জি লিখে এরকম তখন সূত্রটা হবে, অর্থাৎ এম জি এল ডিভাইডেড এল মাইনাস এল নট। দেখো এখানে এটা লিখি নাই, কেননা একটা গোলাকার বস্তু দিবে, সেই গোলাকার বস্তুর
ভরটা দিবে হলো এম আর ব্যাসার্ধ দিবে হলো আর। তো এরকম ভর এম আর ব্যাসার্ধ যদি আর দেয়, তো আমাদের তো ক্ষেত্রফলের মান দেওয়া নাই, তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তো দেখো পাই আর স্কোয়ার এটা বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। দেখো পাই আর স্কোয়ার এম জি এল ডিভাইডেড পাই আর স্কোয়ার ইন্টু এল মাইনাস এল নট। সো আমাদের ক্ষেত্রফলের মান না দিলেও আমরা কিন্তু এরকম ভাবে ব্যাসার্ধের মান যদি দেয় তাও আমরা বের করতে পারবো। অথবা যদি কোনো একটা চতুর্ভুজ বর্গাকার বস্তু দেয় বা চতুর্ভুজাকার বস্তু দেয়, সেই বস্তুর ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলও কিন্তু ক্ষেত্রফল। তো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিব, বের হয়ে যাবে। তো ইয়ং গুণাঙ্ক এর এককটা আমাদের একটু জানতে হবে। দেখো বলের একক কি নিউটন, ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, অর্থাৎ বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তো এটাকে একত্রে লিখলে নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক ও এর একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা বলতে পারো যে এখানে এল এল মাইনাস এল নট এর একক কই গেল? দেখো এলটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হলো মিটার, আর নিচেও এল মাইনাস এল নট, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হলো কি শুধু মিটার। তো উপরেও মিটার নিচেও মিটার, মিটার মিটার কাটা, অর্থাৎ এক কথায় আমরা বিকৃতি সমান কি লিখছিলাম, বিকৃতি সমান লিখছিলাম হলো এল মাইনাস এল নট ডিভাইডেড এল। তো দেখো এই অংশের এল মাইনাস এল নটের এককটা কি এম, নিচের এল এল এর এককটা হলো এম। তাহলে সমজাতীয় রাশি যদি হয়, সেই সমজাতীয় রাশির কোনো একক থাকে না, একক বা মাত্রা সমীকরণ নাই। কিন্তু দেখো ভিন্ন জাতীয় রাশি থাকলে তার একক বা মাত্রা সমীকরণ আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিকৃতি হলো সমজাতীয় রাশির কি অনুপাত, বিকৃতি হলো সমজাতীয় রাশির অনুপাত, আর সমজাতীয় রাশির অনুপাতের কোনোদিন একক বা মাত্রা সমীকরণ হয় না। কিন্তু এই দেখো পীড়ন সমান আমরা কি লিখছিলাম, পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। এটা কিন্তু প্রথম টপিকসের যে চাপের সূত্রটা সেটাই। চাপের মাত্রা সমীকরণ হলো নিউটন পার মিটার স্কোয়ার। আবার চাপের মাত্রা সমীকরণটা যেটা ছিল এই পীড়নের মাত্রা সমীকরণটাও কিন্তু সেই একই। তো এখানে চাপ আর পীড়ন এখানে একটু পার্থক্য আছে। চাপ পীড়ন হলো দেখো স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, আর চাপ তো আলাদা একটা রাশি। তো দেখো এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে হুকের সূত্র, এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, সূত্রটার ব্যাখ্যা কিন্তু অনেক আসে। তো এই সূত্রের যদিও একটু তোমাদের অঙ্ক একটু কম আসে, কিন্তু এটা হায়ার এডুকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এর সংজ্ঞাগুলো, অর্থাৎ পীড়ন বিকৃতির সংজ্ঞা, স্থিতিস্থাপকতার সংজ্ঞা। তো এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অনেক আসে। আরেকটা প্রশ্ন যে ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। তো এটা তোমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে পারবে, এই সূত্রের মাধ্যমে এটা কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন বিষয় হলো কেউ যদি ব্যাখ্যা করতে না পারো, অবশ্যই আমাদের একটু কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে আমাদের জানাবা। অবশ্যই আমরা এই কোশ্চেনটার উত্তর সেখানে দেওয়ার চেষ্টা করব, অথবা সেটার বিষয়ে নতুন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।